গুড ইভিনিং আমার খুদে পড়ুয়ারা। আশা করি সবাই খুব ভালো আছো। হ্যাঁ, আমি ভালো আছি। আচ্ছা, এই যে তোমরা ভালো আছো আর আমি ভালো আছি, এই যে আমরা ভালো আছি, এটা জানতে গিয়ে এই দুটো কথার মধ্যে দেখো একটা বিষয় ঘটে গেছে। হ্যাঁ, যে এই দুটো লাইনের মধ্যে তোমরা কিছু পরিবর্তন দেখতে পাচ্ছ? তোমরা ভালো আছো, আমি ভালো আছি। আচ্ছা, এই তোমরা আর আমি, এই দুটো শব্দের মধ্যে কিছু পার্থক্য দেখতে পাচ্ছ? বলো দেখি। বাহ! যে তোমরা আর আমি, এই দুটো শব্দ, এগুলো হলো সর্বনাম, তাই তো? যে আমি, আমরা, তুমি, তোমরা, সে ইত্যাদি এগুলো সর্বনাম, তাই না? কিন্তু এই তোমরা আমি এই দুটো সর্বনাম, আহ এটা ছাড়াও আরো একটা বিষয় রয়েছে এর মধ্যে। কেউ বলতে পারবে? চেষ্টা করো, ঠিক পারবে। হুম, আচ্ছা আমি বলছি। এই যে তোমরা, আমি, আমি বলতে কয়জনকে বোঝাচ্ছে? আমি আমার একার কথা বলেছি, অর্থাৎ একজনকে বোঝাচ্ছে, তাই না? আর যে তোমরা, তোমরা বলতে কতজনকে বোঝাচ্ছে? তোমাদের সবাইকে বললাম। যে অনেকজনকে বোঝাচ্ছে, তাই না? তো দেখো, এখানে একজন হলো, একজন বোঝাতে আমি হলো, আর একের বেশি বা অনেকজন বোঝাতে আহ তোমাদের সবাইকে উদ্দেশ্য করে যেই বললাম তোমরা তো অনেকজন, তাই সেটা তোমরা হলো, তাই না? তো এখানে দেখো একটা জিনিস আসছে, সর্বনাম ছাড়াও যে এক এবং একের বেশি বোঝানো হচ্ছে, তাই না? তো বাংলা ভাষায় এরকম আহ, এক এবং একের বেশি, আহ, এই যে এই বোঝানোটা অনেক নানা রকম ভাবে বোঝানো হয়। হ্যাঁ, যেমন ধরো এখানে ছবি দিয়েছি দেখো, যে ছেলেটি, ছেলেটি বলতে এখানে কয়টি ছেলে আছে? একটি ছেলে, তো একটি ছেলে বলতে ছেলেটি বুঝিয়েছে, এবং ছেলেগুলি বলতে দেখো একের বেশি বুঝিয়েছে, তাই না? তো তাহলে তোমরা বুঝতে পেরে গেছো, যখন একজনকে বোঝানো হবে তখন শুধু আহ, সেটাই হবে, যে একটা ছেলে বলতে ছেলেটি, আর ছেলেগুলি বলতে একের বেশি। হ্যাঁ, খুবই সহজ, তাই না? যে এক এবং একের বেশি বা অনেক। তোমরা যেমন ছোটবেলায় শিখেছিলে যে অন অ্যান্ড মেনি, তাই না? একটা বোঝাতে ওয়ান আর একের বেশি বোঝাতে মেনি। হ্যাঁ, ঠিক সেরকমই তোমরা বাংলা ব্যাকরণেও শিখবে এখন এক এবং একের বেশি। হ্যাঁ, তো একদম জলের মতো সহজ, তাই তো মনে হচ্ছে তোমাদের? তো একদমই তাই। এই জলের মতো সহজ অধ্যায়টি, মানে তোমাদের 4 নম্বর অধ্যায়, সেটাকে আরো জলের মতো বুঝতে আমরা আহ, এই অধ্যায়টি আরো ভালো করে পড়বো। তো অধ্যায়টি হলো, বা অধ্যায়টির নাম হলো বচন। তোমাদের 4র্থ নম্বর অধ্যায়। তো চলো লিখে নেওয়া যাক। তো এই যে এক এবং একের বেশি তোমরা যেগুলো বললে, এই এইগুলোই হলো আসলে বচন, যেটা আমাদের আলোচ্য বিষয়। হুম, যেটা আমরা পড়বো। তো সেই বচনের আবার ভাগ রয়েছে দুটি। হুম, এক বচন, বহু বচন। এবং এই এক বচন বহু বচন আবার এগুলো কাকে বলে, সেগুলোর প্রকাশেরও আবার কিছু নিয়মাবলী আছে। এবং শব্দ বা পদ, হ্যাঁ, সেগুলোকে আবার রূপান্তর করা যায়। এক বচন থাকলে সেগুলোকে আবার বহু বচনে রূপান্তর করা হয়। সেগুলোরও বেশ কিছু নিয়মাবলী রয়েছে। হ্যাঁ, সেগুলো সম্পর্কে এখন আমরা পুরো জানবো। তো চলো জেনে নেওয়া যাক। তো প্রথমে আমরা বচন সম্পর্কে জেনে নিই। হ্যাঁ, তো এই বচন শব্দের সাধারণ অর্থ হলো
কথা। হ্যাঁ, কিন্তু এখানে একটু অন্যরকম ভাবে আমরা বচনটাকে চিনব। এই যে একটু আগে আমরা আলোচনা করলাম যে একটি ছেলে ছিল, তাই ছেলেটি হলো, অনেকগুলি ছেলে ছিল বা একের বেশি ছেলে ছিল, তাই ছেলেগুলি হলো, তাই না? অর্থাৎ আমরা একটি এবং একের বেশি বা অনেকগুলি এরকমটা শিখলাম, তাই তো? তো এই যে এক এবং একের বেশি এগুলো যে রয়েছে এই বচনের মধ্যে, তো একটা কি? এক হলো একটা সংখ্যা, তাই না? এবং একের বেশি বোঝাতেও সেগুলো কি? সেগুলো সংখ্যাই বোঝাচ্ছে, তাই নয় কি? তো তোমরা মনে করছো যে হঠাৎ করে বাংলা ব্যাকরণে আবার অঙ্ক কোথা থেকে চলে এলো, তাই না? যে সংখ্যা চলে আসছে কি করে? তো এই অঙ্ক তোমাদের অঙ্ক বইয়ের মতো কঠিন নয়, যেগুলো তোমাদের করতে দাঁত ভেঙে যায়, সেরকম কঠিন অঙ্ক নয়। এটা বাংলা ব্যাকরণের অঙ্ক এবং বাংলার মতোই সহজ সরল জলের মতো, যেগুলো তোমাদের শিখতেও মজা লাগবে। তো এখানে আহ, এক এবং একের বেশি বোঝাতে তাহলে সংখ্যা বোঝাচ্ছে, তাই না? তাই বাংলা ব্যাকরণে এই বচন শব্দের অর্থ হলো সংখ্যা। তো এই বচন কাকে বলে? না, যে সমস্ত শব্দ দ্বারা কোনো বিশেষ্য বা সর্বনাম পদের, তো বিশেষ্য বা সর্বনাম পদ কোনগুলো বলো দেখি তোমরা? সর্বনাম পদ কোনগুলো সেগুলো তো একটু আগে বলা হলো, তাই না? যে আমি, আমরা, তুমি, তোমরা, সে, তিনি ইত্যাদি, এগুলো সর্বনাম। আর বিশেষ্য কোনগুলো মনে আছে কি? যে কোনো কিছুর নাম বোঝালে, অর্থাৎ ব্যক্তির নাম, বস্তুর নাম, কোনো প্রাণীর নাম, কোনো জায়গার নাম ইত্যাদি ইত্যাদি, তাই না? তো সেই বিশেষ্য বা সর্বনাম পদ এগুলোরই বচন হয়। হ্যাঁ, তো কি বলবো না, যে সমস্ত শব্দ দ্বারা কোনো বস্তু, প্রাণী বা ব্যক্তির সংখ্যা সম্পর্কে একটা ধারণা জন্মায়, বা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যা সম্পর্কে একটা বা সংখ্যার প্রকাশ পায়, সেটাই হলো বচন। ঠিক আছে? তো সহজভাবে যদি তোমাদেরকে বচন কাকে বলে জিজ্ঞাসা করা হয়, কি বলবে? যদি এই ব্যক্তি, বস্তু, প্রাণী এই সমস্ত যদি বলতে না চাও, এটা বলতে পারো যে যে শব্দ দ্বারা বিশেষ্য বা সর্বনাম পদের আহ সংখ্যা বোঝানো হয় তাকে বচন বলে। বুঝতে পেরেছো তোমরা? তো আহ, মোদ্দা কথা, যে বচন শব্দের অর্থ যে সংখ্যা, এটা মনে রাখলেই চলবে। তো যেমন দেখো, আহ, বিড়ালটি, তো বিড়ালটি বলতে কটা বিড়ালকে বোঝাচ্ছে? একটি বিড়ালকে বোঝাচ্ছে। হ্যাঁ, এবং বিড়ালটা কি? এটা একটা বিশেষ্য, একটা নাম বোঝাচ্ছে, এটা প্রাণীর নাম, তাই না? তো এই প্রাণীর নাম বা যে কোনো আর কি, যে কোনো কিছুর নাম, অর্থাৎ বিশেষ্য এবং সর্বনাম, যে আমি, আমরা, তুমি, তোমরা, সে, তিনি, তার, এই 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 পদগুলোর একমাত্র এই বচন হয়। ঠিক আছে, এটা মনে রেখো। তো এই যে বিড়ালটি, হ্যাঁ, এটা কি? এটা একটা আহ বিশেষ্যের বা কোনো একটা প্রাণীর সংখ্যা নির্দেশ করছে, তাই না? একটা সংখ্যার ধারণা প্রকাশ পাচ্ছে। বিড়ালটি বলতে কি, কি বুঝতে পারছি আমরা? কতগুলো বিড়াল আছে না, একটি বিড়ালকে বোঝানো হচ্ছে। হুম? আর এটা দেখো, বিড়াল গুলি আছে, অর্থাৎ দেখো একের বেশি রয়েছে। হুম, সেজন্য এটা কি? বিড়াল গুলি। তো এই বিড়াল গুলি শব্দটার মধ্যে দিয়ে আমরা কি প্রকাশ পাচ্ছি? না, এখানে আহ বিড়াল, অনেকগুলো বিড়াল আছে বা একের বেশি বিড়াল আছে, সেটা আমরা বুঝতে পারছি, তাই না? তো এটাই হলো বচন। হুম?
কোনো বিশেষ্য বা সর্বনাম পদের এবং সংখ্যা সম্পর্কে বোঝাবে বা সংখ্যা বোঝাবে, সংখ্যা প্রকাশ পাবে, সেটাই হলো বচন। তো এই বচনকে দুটি ভাগে ভাগ করা যায়, একটা হলো এক বচন আর একটা বহু বচন। হুম তো দেখো, এই যে দুটো বচনের নাম, এই নামের মধ্যে দিয়ে কি বলতে চাইছে সেটা তোমরা বুঝতে পারছো, তাই না? এত সহজবোধ্য একটা নাম দেওয়া হয়েছে, যেটা নামের মধ্যে দিয়েই বোঝা যায় যে কি বলতে চাইছে, তাই না? তো একটা এক বচন, একটা বহু বচন। তো এক বচন বলতে কি বোঝানো হচ্ছে? এক, অর্থাৎ একটা বোঝাচ্ছে। এবং বহু বচন বলতে কি বোঝাচ্ছে? বহু মানে কি? অনেক, অনেক বোঝাচ্ছে, অর্থাৎ একের বেশি বোঝাচ্ছে, তাই না? তো বচনের দুটো ভাগ, একটা হলো এক বচন, একটা হলো বহু বচন। ঠিক আছে? তো সেই এক বচন কাকে বলে, তার সংজ্ঞা কি, সেটা আমরা ভালো করে জেনে নিয়ে চলো। তো এক বচন কাকে বলে? না, বিশেষ্য বা সর্বনাম পদ যখন বা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর বাচক যে শব্দটা থাকবে, সেই শব্দটা যখন একটি মাত্র ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝাবে, তখন তাকে একবচন বলা হবে। একটাই, এটা মনে রেখো। যেমন দেখো, বই। তো এখানে বই বলতে কি, একটা বই বোঝানো হচ্ছে, যে বইটি বা কলমটি। হ্যাঁ, বই, কলম। আমি, আমি বোঝাতে কি, আমার একার কথা বোঝানো হচ্ছে, অর্থাৎ একজনকেই বোঝাচ্ছে, তাই এটা এক বচন হবে। সে, সে বলতেও একজনকেই বোঝাচ্ছি, তাই সেটাও এক বচন হবে। হুম, তারপর 2 নম্বর হলো বহু বচন। তাহলে বহু মানে কি বলা হলো? যে অনেক, অর্থাৎ একের বেশি বোঝাবে। তাই তো? সংজ্ঞাটাও ঠিক তেমনই, যে বিশেষ্য বা সর্বনাম পদ যখন, অর্থাৎ আহ, যে শব্দটা থাকবে, যে কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণী বাচক যে শব্দটা থাকবে, সেই শব্দটা যখন একাধিক বোঝাবে, অর্থাৎ একাধিক ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝাবে, তখন তাকে বহু বচন বলা হবে। একাধিক বলতে একের বেশি, অনেক বোঝাবে, তখন সেটা বহু বচন হয়ে যাবে। হুম, যেমন দেখো, ছাত্ররা বিদ্যালয়ে যায়। ছাত্ররা, এই ছাত্ররা শব্দটার মধ্যে দিয়ে আমরা কি দেখতে পাচ্ছি? না, অনেকগুলি ছাত্র, তাই তো? ছেলেরা মাঠে খেলে। এই ছেলেরা শব্দটার মধ্যে দিয়ে আমরা কি দেখতে পাচ্ছি? যে অনেকগুলি ছেলের কথা বলা হচ্ছে, তাই না? একাধিক বলা হচ্ছে। তো একাধিক, একের বেশি, অনেক, এগুলো বোঝালে কোন বচন হবে? বহু বচন হবে। বুঝতে পেরেছো? এবার এই যে এক বচন, বহু বচন তোমরা শিখলে, যেগুলো কাকে বলে কি, তো সেই এক বচন চেনারও কিছু উপায় আছে, এবং বহু বচনও চেনার কিছু উপায় আছে বা নিয়ম রয়েছে, যেগুলো দেখে তোমরা চট করে বুঝতে পারবে যে এটা এক বচন এবং এটা বহু বচন। হ্যাঁ, চলো এবার সেটা জেনে নিই। তো প্রথমে আমরা বিশেষ্য পদ বা সর্বনাম পদে এক বচনে প্রকাশের নিয়মগুলি আমরা জেনে নেব। অর্থাৎ পদগুলি দেখলে যে এক বচন, সেটা চেনার উপায়গুলো আমরা জেনে নেব। তো প্রথমে আসছে, প্রথম নিয়ম হলো যে শব্দের আগে এক, একটা, একটি, এই ধরনের শব্দগুলি যুক্ত থাকে। তো যখন কোনো শব্দের আগে এক, একটা, একটি, এই ধরনের শব্দ যুক্ত থাকবে, তখন সেটা এক বচন হবে। হুম, যেমন দেখো, একটি বই। একটি বই দিয়ে আমরা কি প্রকাশ পাচ্ছি, এখানে কি বুঝতে পারছি? যে একটা বইয়ের কথা বলা হচ্ছে, এক বোঝাচ্ছে, অর্থাৎ এটা এক বচন, তাই না? একটা আপেল। দেখো, একটা, এই শব্দের আগে একটা যুক্ত রয়েছে, তো একটা বোঝাতে কি, এক বোঝাচ্ছে, এবং এক বোঝালে কি হয় না, এক বচন হয়, তাই তো? একজন লোক, একজন
এক বোঝাচ্ছে, তাহলে এটাও এক বচন হবে। বুঝতে পেরেছো? তারপর আরো একটি নিয়ম আছে, এটা হলো বিশেষ্যের শেষে, অর্থাৎ বিশেষ্য পদ, মানে ধরো কোনো ব্যক্তির নাম, বস্তুর নাম বা কোনো প্রাণীর নাম, হুম, সেই পদের শেষে যদি টি, তা, খানা, খানি, গাছা, গাছি এই ধরনের শব্দগুলো যুক্ত থাকে, তখন সেটাও এক বচনে প্রকাশ পাবে। ঠিক আছে? যেমন দেখো, বইটি, এই বই শব্দের সঙ্গে দেখো টি শব্দটা যুক্ত হয়েছে, তো এই টি থাকলে কি হবে না, এক বচন হবে। হুম। পাখিটা, পাখির সঙ্গে দেখো তা যুক্ত হয়েছে, তো যখন বিশেষের শেষে যখন এটি, তা, খানাখানি এই ধরনের শব্দগুলো যুক্ত থাকে, তখন কোন বচন হয়? এক বচন হয়। তাহলে এটাও এক বচন। মেয়েটি, এখানেও টি যুক্ত রয়েছে। টেবিল খানা, টেবিল খানা, খানা বোঝাতেও একটাকেই বোঝাচ্ছে, এবং একটাকে বোঝালে কোন বচন হয়? এক বচন হয়। খুব ভালো। চেয়ার খানি, খানি, খানি বোঝাতেও একটা বোঝায়। মালা গাছি, যে একটা মালাকে বোঝানো হচ্ছে। তো এই যে টি, টা, খানা, খানি, এই এই ধরনের গুলো বেশি আসে। গাছাগাছি এই শব্দগুলো খুব কম ব্যবহার হয়। তো যাই হোক, তাহলে বিশেষের শেষে টি, টা, খানা, খানি, গাছা, গাছি এই ধরনের শব্দ যুক্ত থাকলেও সেই বচনটা বা সেই শব্দটা কি হয় না, এক বচন রূপে প্রকাশ পায়। মনে থাকবে? আচ্ছা, চলো এবার আহ বহুবচন সম্পর্কে জানা যাক। তো বিশেষ্য বা সর্বনাম পদগুলোকে একবচন রূপে যেমন চেনার উপায় আমরা শিখলাম, ঠিক তেমনি ওই বিশেষ্য পদ বা সর্বনাম পদগুলোকে বহুবচন রূপেও কিভাবে প্রকাশ পায় সেটারও বেশ কিছু উপায় রয়েছে। হ্যাঁ, এবং আহ সেই এক বচনগুলো বা এক বচন যেগুলো, সেগুলো বহু বচনেও রূপান্তর করা যায়, সেগুলোরও বেশ কিছু নিয়মাবলী রয়েছে, যেগুলো আমরা এখন জানব। হুম। তো দেখো, প্রথম নম্বর নিয়ম, যে বস্তু, ব্যক্তি বা প্রাণীবাচক শব্দের সাথে রা, এরা, সব ইত্যাদি যোগে বহু বচনে রূপান্তর করা যায়, বা আহ, বস্তু, ব্যক্তি বা প্রাণীবাচক শব্দের সাথে যখন রা, এরা, সব এই ধরনের শব্দগুলো যখন যুক্ত থাকবে, তখন আমরা বুঝতে পারবো যে এগুলো বহু বচন। হ্যাঁ, যেমন দেখো, আহ রা অর্থাৎ ছাত্র, ছাত্ররা। হ্যাঁ, তো রা বলতে কি, ছাত্ররা বোঝাতে কি, অনেকগুলো ছাত্রকে বোঝানো হচ্ছে, তাই না? তো এই যে অনেকগুলো বোঝাচ্ছে, অনেকগুলো বোঝালে কি হয়, একের বেশি হচ্ছে, একের বেশি হলে সেটা কোন বচন হয়? বহু বচন হয়। তো বস্তু, ব্যক্তি বা প্রাণীবাচক শব্দের সঙ্গে যখন রা, এরা, সব এই ধরনের শব্দ যুক্ত থাকবে, তখন সেই বচনটা হবে বহু বচন। এবং এই যে বহু বচন হলো, সেটা আহ এক বচন যে শব্দগুলো রয়েছে সেগুলো রূপান্তর হয়েই বহু বচনে আসছে। হ্যাঁ, যেমন দেখো, এই যে আহ মা, মা বলতে কি, একজন মাকে বোঝানো হচ্ছে, এবং সেটা যখন মায়েরা, অর্থাৎ অনেকগুলো মাকে বোঝানো হচ্ছে, যখন একের বেশি হয়ে যাচ্ছে, তখন সেটা বহু বচন হচ্ছে। হুম, অর্থাৎ যখন একজনকে বোঝাবে, একটি বোঝাবে, তখন সেটা এক বচন হবে। হুম, এবং সেটা যখন সেই ব্যক্তি, বস্তু বা প্রাণীটা যখন একের বেশি হয়ে যাবে, অনেকগুলো হয়ে যাবে, তখন সেটা বহু বচন হয়ে যাবে। অর্থাৎ দেখো, একটা রূপান্তর হচ্ছে, তাই না? যে মা, মায়েরা, পদটা বা শব্দটা একই থাকছে, শুধু একটু রূপান্তর হচ্ছে। হুম, কিসে রূপান্তর হচ্ছে না, এক বচন থেকে বহু বচনে রূপান্তর হচ্ছে। হুম,
তো তারপর যেমন দেখো ছাত্র, যেটা বললাম একটু আগে, যে ছাত্র ছাত্ররা, দেখো ছাত্র বলতে একজনকে বোঝাচ্ছে, তাই না? একটা ছাত্রকে বোঝাচ্ছে। এবার এখানে দেখো অনেকগুলো ছাত্র রয়েছে, তো অনেকগুলো ছাত্র থাকলে কি বলবো, যে ছাত্ররা। এখানে ছাত্রর সঙ্গে দেখো রা যুক্ত হয়েছে, হ্যাঁ। তো যখন রা যুক্ত হয় তখন কি হয়ে যায়, বহু বচন হয়ে যায়। তাই এই এক বচন, একটা ছিল তাই এক বচন, এবং রূপান্তর হয়ে অনেকগুলো হয়ে গেছে, অর্থাৎ বহু বচন হয়ে গেছে। হুম? যেমন পাখি, পাখি বলতে কি, একটা পাখিকে বোঝানো হচ্ছে, হ্যাঁ। এবার সেটা যখন রূপান্তর হয়ে যখন অনেকগুলো পাখি হয়ে যাবে, তখন সেটাকে কি বলা হবে, পাখি সব। হুম। তোমরা ছোটবেলায় একটা ছড়া পড়েছিলে, মনে আছে কি, যে পাখি সব করে রব, রাতি পুহাইলো, কাননে কুসুম কলি সকলি ফুটিল, মনে আছে তো? তো ওখানে ওই পাখি সব শব্দটা দেখো রয়েছে। তো পাখি সব বলতে কি, অনেকগুলো পাখিকে বোঝানো হচ্ছে। হুম। তো অনেক বোঝাতে কি হয়ে যায়, কোন বচন হয়, বহু বচন হয়। তাই দেখো পাখি একটা বোঝাচ্ছে তাই এক বচন, এবং সেটা যখন অনেক হয়ে যাচ্ছে, সেটা রূপান্তর হয়ে তখন সেটা হয়ে যাচ্ছে বহু বচন। হুম। লোক, একটা লোককে বোঝাচ্ছে তাই এটা এক বচন, এবং যখন একের বেশি হয়ে যাচ্ছে তখন রা যুক্ত হয়ে কি হচ্ছে, লোকেরা, অর্থাৎ বহু বচন হয়ে যাচ্ছে। হুম। সাধু, সাধু একজন সাধুকে বোঝানো হচ্ছে, যখন একের বেশি সাধু হয়ে যাবে তখন কি হয়ে যাবে, সাধুরা, অর্থাৎ আহ এক বচন, অর্থাৎ একটা, এবং সেই একটা যখন অনেক হয়ে যায় তখন সেটা বহু বচনে রূপান্তর হয়ে যায়। হুম। এবং দেখো এখানে রা, সব, এই ধরনের শব্দ যখন যুক্ত থাকবে সেগুলো বহু বচন হবে। ঠিক আছে। তারপর 2 নম্বর নিয়ম দেখো, সর্বনাম পদের বহুবচনে রা ব্যবহৃত হয়। অর্থাৎ এই যে এটা বস্তু, ব্যক্তি বা প্রাণীবাচক শব্দের সঙ্গে রা, এরা সব, এই সমস্ত শব্দ যুক্ত হয়েছে। এটা কিন্তু বস্তু, ব্যক্তি বা প্রাণী সেরকম অর্থে বোঝাচ্ছে না, কি হচ্ছে না, সর্বনাম পদ, কেবলমাত্র সর্বনাম পদের কথা বলা হচ্ছে, যে সর্বনাম পদের শেষে রা ব্যবহৃত হয় বহু বচনের ক্ষেত্রে। হুম। তো যখন এই সর্বনাম পদের শেষে যখন রা যুক্ত থাকবে, সেই শব্দগুলো বা সেই সর্বনাম পদগুলোকে আমরা বহু বচন হিসাবে জানবো। ঠিক আছে। যেমন দেখো আমি, আমি বলতে কি, আমার একার কথা বলা হচ্ছে, হ্যাঁ, একজন, তাই এটা এক বচন, এবং সেটা রূপান্তর হয়ে বহু বচনে হচ্ছে আমরা, অর্থাৎ হ্যাঁ, আমরা অনেকেই, একের বেশি বোঝাচ্ছি, তাই সেটা হয়ে যাবে বহু বচন। দেখো রা যুক্ত হচ্ছে। হুম। সে, সে বোঝাতে আমরা একজনকেই বোঝাচ্ছি, যখন সেটা বহু বচনে হবে কি হয়ে যাবে, যে তারা। এখানেও দেখো রা যুক্ত হচ্ছে। হুম। তিনি, তিনি বলতেও একজনকেই বোঝাচ্ছি, আবার তারা বলতে অনেকজনকে বোঝানো হচ্ছে, হ্যাঁ। তাই এটা এক বচন এবং অনেকজন হয়ে যাচ্ছে, তাই এটা বহু বচনে রূপান্তর হচ্ছে। যিনি, যিনি বলতেও একজনকে বোঝানো হচ্ছে, এবং সেটা যখন বহু বচনে রূপান্তর হচ্ছে তখন সেটা যারা হয়ে যাচ্ছে। তুমি, তোমরা, তোমার, তোমাদের। হুম। তো এইরকম যখন রা 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 হয়ে যাবে তখন আমরা বুঝবো সেটা বহু বচনে রূপান্তর হয়েছে। ঠিক আছে। এরপরে তারপর দেখো, মনুষ্য শ্রেণীর শব্দের সাথে রা, দিগেরা, দের, আহ বৃন্দ, জন, মণ্ডলী, বর্গ, দল ইত্যাদি যুক্ত হয়। ঠিক আছে। এবং এই রা, দিগেরা, দের, বৃন্দ, জন, মণ্ডলী ইত্যাদি এইগুলো যখন যুক্ত হয়ে যায় এক বচনের সঙ্গে, তখন সেটা রূপান্তর হয়ে বহু বচন হয়ে যায়। ঠিক আছে। তো যে সমস্ত শব্দগুলোর শেষে আমরা এই ধরনের শব্দ যুক্ত থাকতে দেখব, সেগুলো বহু বচন হিসাবে জানবো। কেমন? যেমন দেখো উদাহরণ দিই, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। এই যে একটু আগে আমরা ছাত্র,
ছাত্রকে বহু বচনে ছাত্ররা হিসাবে জানলাম, তেমনি ছাত্রকে বহু বচন করলে ছাত্রবৃন্দও হয়। ঠিক আছে? তো একজনকে বোঝাচ্ছে তাই ছাত্র, এবং অনেকগুলো ছাত্রকে বোঝানো হচ্ছে, ছাত্রছাত্রী বোঝানো হচ্ছে, তাই সেটা ছাত্রবৃন্দ হয়ে যাচ্ছে। তো এই বৃন্দ যুক্ত হচ্ছে, তাই সেটা কি হচ্ছে, অনেকগুলোকে বোঝানো হচ্ছে, তাই বৃন্দ শব্দটা যুক্ত হচ্ছে। এবং যখন বৃন্দ শব্দ যুক্ত হচ্ছে, তখন এই বচনটা কোন বচন হবে না বহু বচন হবে। যেমন শিক্ষক, শিক্ষক বলতে একজন শিক্ষককে বোঝানো হচ্ছে, এবং সেটা যখন অনেক শিক্ষককে বোঝানো হবে, তখন সেটা হয়ে যাবে তখন শিক্ষক মণ্ডলী, অর্থাৎ অনেকগুলো শিক্ষককে বোঝানো হচ্ছে। হুম, তো যখন এই মণ্ডলী যুক্ত থাকবে বা অনেক শিক্ষককে বোঝানো হবে, তখন সেটা হয়ে যাবে বহু বচন। হুম, মানুষ, মানুষেরা, একজন মানুষ তাই মানুষ, এবং মানুষেরা বলতে অনেকগুলো মানুষ বোঝাচ্ছে, তাই সেটা বহু বচনে রূপান্তর হচ্ছে। তাই অধ্যাপক, অধ্যাপক মণ্ডলী, অর্থাৎ অধ্যাপক বলতে একজন অধ্যাপক বোঝাচ্ছে, অধ্যাপক মণ্ডলী বলতে অনেক অধ্যাপক বোঝাচ্ছে, অর্থাৎ বহু বচন হয়ে যাচ্ছে। বালক, বালক বলতে একজন বোঝাচ্ছে, অর্থাৎ এক বচন। আর বালকগণ মানে অনেক বালক বোঝাচ্ছে, তাই সেটা হয়ে যাবে বহু বচন। পণ্ডিত, অর্থাৎ পণ্ডিত একজনকে বোঝানো হচ্ছে। পণ্ডিত বর্গ, এই বর্গ যুক্ত আছে মানে অনেকজন পণ্ডিতের কথা বলা হচ্ছে, তাই বর্গ শব্দটা যুক্ত হয়েছে। এবং যখন বর্গ শব্দ যুক্ত হয়েছে, তাহলে এটা কোন বচন হবে না বহু বচন হবে। জন, জনগণ, অর্থাৎ অনেকগুলো লোকজনের কথা বলা হচ্ছে, জনগণ। তো এই গণ যুক্ত হলেও সেটা অনেকজনের ক্ষেত্রে বোঝায়, তাই সেটা বহু বচন হিসাবে আমরা জানবো। বন্ধু, একজন বন্ধুকে বন্ধু বলা হয়, এবং একের বেশি বা অনেকজন বন্ধুকে বন্ধু বর্গ বলা হয়, তাই এটা কি হবে না বহু বচন হবে। সৈন্য, একজন সৈন্য বোঝাচ্ছে, তাই এটা এক বচন, এবং অনেকগুলো সৈন্য বোঝাতে দেখো দল শব্দটা যুক্ত হচ্ছে, অর্থাৎ অনেক সৈন্য বোঝাচ্ছে। তো দল যুক্ত হচ্ছে যেহেতু, তাহলে কোন বচন হবে, বহু বচন হবে। খুব ভালো। এছাড়াও আরো কিছু নিয়ম আছে, আহ, যে ব্যক্তি, বস্তু বা প্রাণীবাচক শব্দের সাথে গুলো, গুলি, এই ধরনের শব্দ যুক্ত হয়। এবং যখন গুলো, গুলি এই ধরনের শব্দ যুক্ত থাকে, তখন আমরা বুঝবো এই শব্দগুলো হলো বহু বচন। অর্থাৎ বহু বচন বোঝাতে গুলো, গুলি শব্দগুলো যুক্ত হয়ে থাকে। হ্যাঁ, তো এবং এগুলো এক বচন থেকে বহু বচনে রূপান্তরের পরেই সেগুলো, গুলিগুলো যুক্ত হয়। তো এই গুলো বা গুলি এই ধরনের শব্দগুলো কোন শব্দের সঙ্গে যুক্ত হয় বা কোন বচনের সঙ্গে যুক্ত হয়ে এটা হচ্ছে না এক বচনে, এক বচনের সঙ্গে আহ যখন গুলো, গুলি যুক্ত হচ্ছে, তখন সেটা রূপান্তর হয়ে হয়ে যাচ্ছে বহু বচন। ঠিক আছে? যেমন দেখো, বিড়াল, বিড়াল বলতে একটা বিড়াল বোঝানো হচ্ছে, তাই না? এবার সেটার সঙ্গে যে গুলো যুক্ত হয়ে যাচ্ছে, অর্থাৎ অনেকগুলো বিড়ালকে বোঝানো হচ্ছে, তাই কি হয়ে যাবে বহু বচন। দেখো এখানে একটা বিড়াল আছে, তাই এটা শুধু বিড়াল লেখা আছে। এখানে দেখো একের বেশি অনেকগুলো বিড়াল আছে, তাই কি বলবো আমরা, যে বিড়ালগুলো, তাই না? তো এই এক বচন বিড়ালের সঙ্গে গুলো যুক্ত হয়ে যাচ্ছে যখন, তখন সেটা কি হয়ে যাচ্ছে না বহু বচন হয়ে যাচ্ছে। এভাবেই রূপান্তর করা হয়। হুম, আম, আম বোঝাতে একটা আম বোঝাচ্ছে, এবং তার সঙ্গে যখন অনেক আম হচ্ছে, তখন তার সঙ্গে গুলো যুক্ত হচ্ছে, যে আমগুলো। হুম, তখন সেটা কি হচ্ছে, এক বচনটা বহু বচনে রূপান্তর হচ্ছে। বই, একই ব্যাপার, একইভাবে অনেকগুলো বই হলে গুলি যুক্ত করি আমরা, যে বইগুলি। হুম, তখন সেটাও বহু বচন। টাকা, টাকাগুলো, অনেক টাকা বোঝাতে টাকাগুলো বোঝায়। ফুল, ফুলগুলি, অর্থাৎ অনেক ফুল বোঝাতে গুলি হচ্ছে, যে
একটা ফুল বোঝাতে শুধু ফুল, এবং অনেকগুলো ফুল বোঝাতে ফুলগুলি হচ্ছে, অর্থাৎ বহু বচন হয়ে যাচ্ছে, যেহেতু অনেক হচ্ছে। তাই এক বচন থেকে যখন অনেক হয়ে যাচ্ছে, গুলো যুক্ত হয়ে তখন কি হচ্ছে না, বহু বচনে রূপান্তর হচ্ছে। কেমন? এরপর আবার বেশ কিছু বিশেষের শেষে, অর্থাৎ ব্যক্তি, বস্তু বা প্রাণীবাচক শব্দের শেষে আমরা কখনো কখনো পাল, মালা, শ্রেণী, সমূহ, রাজি, আবলি, কুঞ্জ, গুচ্ছ, দাম ইত্যাদি এই ধরনের শব্দগুলো যুক্ত থাকতে দেখি, তাই না? তো যখন কোনো সেই বিশেষ্য পদের শেষে এই পাল, মালা, শ্রেণী, সমূহ ইত্যাদি এই ধরনের শব্দগুলো যুক্ত থাকবে, তখন আমরা জানবো এগুলো বহু বচন। হুম। যেমন দেখো, ভেড়া। ভেড়া বলতে একটা ভেড়াকে বোঝানো হচ্ছে, অর্থাৎ এটা কি হবে তাহলে? এক বচন। এবার সেটা যখন অনেকগুলো ভেড়াকে বোঝানো হবে, তখন কি বলবে? যে অনেকগুলো ভেড়া, এরকম বলবে না। কি বলা হবে? যে ভেড়ার পাল। তো ভেড়ার সঙ্গে দেখো শেষে পাল যুক্ত হচ্ছে। হুম। অর্থাৎ তখন কি হয়ে যাচ্ছে? এটা বহু বচন হয়ে যাচ্ছে। তো এই পাল বোঝাতে আমরা বুঝবো যে অনেক বোঝাচ্ছে, অনেকগুলোকে বোঝাচ্ছে, এবং তাই সেটা হবে বহু বচন। হুম। বৃক্ষ। বৃক্ষ বলতে একটা গাছকে বোঝানো হবে, এটা ধরো বৃক্ষ। এবার যখন অনেকগুলো গাছ বোঝানো হবে, তখন সেটা কি হয়ে যাবে না, সেই বৃক্ষর সঙ্গে রাজি শব্দটা যুক্ত হবে। হুম। তো যখন এই রাজি শব্দ যুক্ত হচ্ছে, মানে অনেকগুলো বৃক্ষকে বোঝানো হচ্ছে, এবং অনেক বোঝালে তখন কি হয়ে যায়? সেটা বহু বচন হয়ে যায়। তাই যখন একটা বৃক্ষ থাকছে তখন এক বচন, এবং যখন বৃক্ষ রাজি, অর্থাৎ অনেকগুলো বৃক্ষকে বোঝানো হচ্ছে, তখন সেই এক বচনটা রূপান্তর হয়ে কি হয়ে যাচ্ছে? বহু বচন হয়ে যাচ্ছে, যে বৃক্ষ রাজি, অর্থাৎ অনেকগুলো গাছ। হুম। পশু। পশু, পশু শ্রেণী। পশু বলতে আহ এক বচনে আছে, তাই মনে করবো একটা পশুকে বোঝানো হচ্ছে। এবার যখন সমস্ত পশুকে বোঝানো হবে, অর্থাৎ গোটা পশু শ্রেণীকে বোঝানো হচ্ছে, তখন বা অনেকগুলো পশুকে বোঝানো হচ্ছে, তখন সেটা কি হয়ে যাবে? তার সেই পশু শব্দের শেষে শ্রেণী যুক্ত হবে, অর্থাৎ অনেকগুলো পশু বোঝাতে তার পশু শ্রেণী শব্দটা ব্যবহার হয়। হ্যাঁ। তো তা পশু শ্রেণী বলতে অনেক বোঝাচ্ছে, এবং অনেক বোঝাতে সেটা কোন বচন হবে না? বহু বচন। হুম। আলোক। আলোক একটা বোঝাচ্ছে। এবার আলোকমালা। হ্যাঁ, যে অনেকগুলো আলোককে বোঝানো হচ্ছে, তাই সেটাকে বলা হবে আলোকমালা। অর্থাৎ এই মালা যখন থাকবে, মনে করবে সেটা অনেকগুলো বোঝাচ্ছে, এবং সেটা বহু বচন। ঘটনা। মানে ঘটনা বলতে একটা ঘটনাকে বলছে, বা একটা ঘটনাকে বোঝায়, এবং সেটা যখন অনেকগুলো ঘটনাকে বোঝানো হয়, তখন কি হয়? তোমরা কি বলবে যে অনেকগুলো ঘটনা ঘটেছে, বা সেই অনেকগুলো ঘটনাগুলি হলো, এরকম ধরনের কি তোমরা লিখতে পারবে? দেখো, একটা সময়ও যাচ্ছে, বা বাক্যটা সুন্দরও লাগছে না, তাই না? তো এই ধরনের এই শেষে যেগুলো পাল, মালা, রাজি, সমূহ, আবলি, পুঞ্জ এই ধরনের শব্দগুলো যুক্ত হয়ে যেগুলো বহু বচন হিসাবে নির্দেশ করা হচ্ছে, এগুলো আসলে কি না, একটা শব্দের সৌন্দর্য আসে, তাই না? তো সেগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। তো বললাম যেমন যে অনেকগুলো ঘটনা ঘটেছে, সেগুলো হলো, এরকম করে তো লেখা যায় না, বা বলা যায় না, এটা বাজে লাগছে শুনতে। তো সেটা সৌন্দর্যের জন্য কি করা হয়? অনেকগুলো ঘটনা বোঝাতে তার সঙ্গে সমূহ শব্দটা ব্যবহার করা হয়। হ্যাঁ। তো তাহলে যখন এই ঘটনার সঙ্গে যখন এমন এই সমূহ এরকম শব্দ যুক্ত থাকবে, তখন আমরা কি বুঝবো? যে অনেকগুলো ঘটনাকে বোঝাচ্ছে, এবং অনেকগুলো ঘটনা বোঝালে সেটা কোন বচন হয় না? বহু বচন হয়। হুম। আমরা খুব সহজেই বুঝতে পারবো, তাই তো?
আবার দেখো পর্বত, পর্বত বলতে একটা পর্বতকে বোঝানো হচ্ছে, এবং যখন অনেকগুলো পর্বত বোঝানো হবে তার সঙ্গে মালা শব্দ যুক্ত হয়ে যাবে, সেটা কি হয়ে যাবে না, পর্বত থেকে রূপান্তর হয়ে বহু বচন হয়ে যাবে, তখন পর্বতমালা। রচনা, একটা রচনাকে বোঝাচ্ছে, সেটাকে অনেকগুলো রচনা বোঝাতে কি হয়ে যাবে না, বলি শব্দ যুক্ত হবে, অর্থাৎ রচনা বলি, অর্থাৎ বহু বচন বোঝাচ্ছে। গুণ, একই ব্যাপার, একইভাবে গুণ একটা গুণ বোঝায়, এবং যখন অনেকগুলো গুণের কথা বলা হয় সে তখন বলি শব্দ যুক্ত হয়। তো যখন এমন গুণা বলি থাকবে, তো এই বলি শব্দ যখন যুক্ত থাকবে তখন মনে করবে যে এটা অনেকগুলো গুণের কথা বলা হচ্ছে, এবং অনেকগুলো গুণের কথা বলা হচ্ছে মানে এটা এক বচন থেকে রূপান্তর হয়ে কি হয়ে যাচ্ছে, বহু বচন হয়ে যাচ্ছে। হুম, মনে থাকবে। আবার যেমন দেখো নক্ষত্র, একটা নক্ষত্র বোঝাচ্ছে, নক্ষত্রমালা মানে অনেক নক্ষত্র বোঝাচ্ছে। বন, বনরাজি, একইভাবে যে অনেকগুলো বনকে একসঙ্গে একত্র ভাবে বোঝাচ্ছে, সেটা বহু বচন হয়ে যাবে তখন। তরঙ্গ, যে ঢেউ, তরঙ্গমালা মানে অনেকগুলো ঢেউয়ের কথা বলা হচ্ছে, অনেকগুলো তরঙ্গের কথা বলা হচ্ছে। তো সেখানে কি হচ্ছে, মালা শব্দ যুক্ত হচ্ছে, অর্থাৎ এটা কি বহু বচন হয়ে যাচ্ছে। পুষ্প, পুষ্প মানে কি, একটা ফুল বোঝাচ্ছে, দেখো পুষ্প মানে ফুল, তাই তো। তো একটা ফুল বোঝাচ্ছে, তখন যখন সেটা অনেকগুলো ফুলকে বোঝানো হবে তখন কি বলবে এরকম যে ফুল এক বচন, এবং সেটা যখন অনেকগুলো ফুল বোঝায় বহু বচন হয়ে যায় তখন সেটা হয়ে যাবে অনেকগুলো ফুল, এমন বলবে কি? একদমই না, শুনতেও খারাপ লাগে, এবং এটা বেমানান, তাই না? তো তার জন্য বাংলা ব্যাকরণে এই ধরনের সমস্ত নিয়মাবলী তৈরি করা হয়েছে যাতে শব্দগুলোর সৌন্দর্য বৃদ্ধি পায়, অর্থাৎ শব্দগুলো সুন্দর দেখতে লাগে এবং শুনতেও ভালো লাগে, এবং আমাদের লেখার সময়ের আহ সময়টা বেঁচে যায়। তো কি বলবে তখন, অনেকগুলো ফুল হলে কোন শব্দ যুক্ত হয় না, পুষ্প গুচ্ছ, অর্থাৎ অনেকগুলো ফুলকে বোঝানো হচ্ছে। তো গুচ্ছ যেহেতু আছে, অনেক বোঝাচ্ছে, এবং অনেক বোঝাচ্ছে বলে সেটা হবে বহু বচন। তেমনি দ্বীপ, একটা দ্বীপ বোঝাচ্ছে এবং অনেকগুলো দ্বীপ বোঝাতে কুঞ্জ শব্দ ব্যবহার হয়, অর্থাৎ অনেকগুলো দ্বীপ, অর্থাৎ বহু বচন। হুম? ধ্বনি, ধ্বনি বলতে একটা ধ্বনি বোঝাচ্ছে, যেমন আমি বলছি একটা ধ্বনি, এবং যখন বলছি আহ আচ্ছা, ধরো হুম, আ অর্থাৎ একটা ধ্বনি আমার গলা দিয়ে বেরোচ্ছে, তাই তো, একটা ধ্বনি হচ্ছে এক বচন। এবং যখন আমি অনেকগুলো ধ্বনি বলবো, যেমন ধরো আহ সেটা দিয়ে একটা শব্দ তৈরি করে ফেললাম, ধরো আমি, তো এটা কি, অনেকগুলো ধ্বনি একসঙ্গে হয়ে যাচ্ছে যার পর একটা অর্থপূর্ণ একটা কিছু শব্দ গঠন হচ্ছে, তাই না? তো সেটা কি হচ্ছে, ধ্বনি গুচ্ছ, অর্থাৎ অনেকগুলো ধ্বনি। হুম? তো সেটা কি হবে, যখন গুচ্ছ থাকলে সেটা বহু বচন হয়ে যাবে। তৃণ, তৃণ মানে ঘাস, তো সেটাকে যখন অনেক বোঝাবে তখন কি বলবে, যে অনেকগুলো তৃণ বা বহু তৃণ, এরকম বোঝাবে নয়, খারাপ লাগে শুনতে। তাই সেক্ষেত্রে বাংলা ব্যাকরণে দাম শব্দ ব্যবহার করা হয়, অর্থাৎ দাম শব্দ যুক্ত করা হয়। তাহলে তৃণ, তৃণদাম মানে অনেকগুলো তৃণ কথা বলা হচ্ছে, ঘাসের কথা বলা হচ্ছে, তখন সেটা কি হয়ে যাবে, বহু বচন হয়ে যাবে। শব্দ, যখন একটা শব্দ থাকবে তখন সেটা এক বচন, এবং যখন অনেকগুলো শব্দ বলবো সেই শব্দগুলো মানে অনেক হয়ে গেলে কি হবে, বহু বচন হয়ে যাবে। এবং তখন কি হচ্ছে দেখো, গুচ্ছ শব্দ যুক্ত হচ্ছে, অর্থাৎ শব্দ গুচ্ছ মানে অনেকগুলো শব্দ। যে যেমন দেখো, তোমরা পড়া বুঝতে পারছো তো? হুম, তো এই যে দেখো তোমরা, এটা একটা শব্দ, পড়া, বুঝতে পারছো, এখানে কি অনেকগুলো শব্দ রয়েছে, তাই না? তো এই অনেকগুলো শব্দকে কি কি বলবে তোমরা, যে অনেকগুলো শব্দ? না, সেই অনেকগুলো শব্দকে একত্রে কি বলা হচ্ছে, শব্দগুচ্ছ। হ্যাঁ, এটা সুন্দর লাগছে, লেখার সময়টাও বেঁচে যাচ্ছে, তাই না? তো যখন এই শব্দগুচ্ছ থাকবে তাহলে তখন মনে করবে অনেকগুলো শব্দকে বোঝানো হচ্ছে, এবং অনেক বোঝানো হচ্ছে মানে এটা
এক বচন থেকে রূপান্তর হয়ে এটা বহু বচন হয়েছে। হুম, বুঝতে পেরেছো? আচ্ছা, আবারও কিছু নিয়ম থাকে বা দেখা যায় বাংলা ব্যাকরণের কিছু কিছু শব্দের ক্ষেত্রে, যে বিশেষ্য বিশেষণ পদের দ্বিতু ব্যবহারে এক বচনকে বহু বচনে রূপান্তর করা যায়। দ্বিতু মানে কি? যে দ্বিগুণ ভাবে বা পুনঃ ব্যবহার বা বারবার একই শব্দ বারবার ব্যবহার হয়েও একটা আহ রূপ বদল হয় শব্দের। অর্থাৎ এক বচন থাকে এবং সেটা উম, আবার দ্বিতু ব্যবহার, মানে আবার বারবার ব্যবহার হয়ে বা দুবার ব্যবহার হয়ে সেটা দ্বিতু মানে আহ এখান থেকে কি দ্বিতীয় শব্দ, বুঝতে পারছো তোমরা? অর্থাৎ দ্বিগুণ। হুম, অর্থাৎ দুবার, যে দুবার ব্যবহার হচ্ছে, অর্থাৎ একই শব্দ দুবার ব্যবহার হয়ে তখন সেটা এক বচন থেকে বহু বচনে রূপান্তর হয়। যেমন দেখো, এটা বেশ মজার। দেখো, পাকা আম মানে একটা পাকা আমকে বোঝানো হচ্ছে, এবং সেটা অনেকগুলো বোঝাতে কি বলা হবে? যে পাকা পাকা আম। হুম, মানে অনেকগুলো পাকা আমের কথা বলা হচ্ছে। তো এই যে বিশেষ্য বা বিশেষণ পদের আগে এই ধরনের আহ, শব্দ মানে দ্বিতু ব্যবহার হয়েছে, অর্থাৎ দুবার ব্যবহার হয়েছে একই শব্দ, হয়ে কি হচ্ছে? বহু বচন হয়ে যাচ্ছে। দেখো, একটা পাকা আম বলতে এক বচন বোঝানো হচ্ছে বা বুঝতে পারছি আমরা। যখন দুবার হচ্ছে তখন সেটা কি বুঝতে পারছি না, এটা অনেকগুলো আমের কথা বলছে, তাই না? তো যখন অনেকগুলো আমের কথা বলছে তাহলে সেটা কি হবে? বহু বচন হবে, বুঝতে পারছি আমরা। বড় মাছ মানে একটা বড় মাছের কথা বলছে, এবার সেটা যখন অনেকগুলো মাছের কথা বলা হবে কি হবে? না, বড় বড় মাছ মানে অনেকগুলো মাছ বোঝাচ্ছে, তো সেটা বহু বচন হয়ে যাচ্ছে তখন। লাল ফুল মানে একটা ফুল, লাল লাল ফুল মানে অনেকগুলো লাল ফুল। হুম, যে দেখো, একটা লাল ফুল, এবার সেটা অনেকগুলো লাল ফুল বলতে আমরা কিছু যে লাল লাল ফুল ফুটেছে। হুম, তো তখন সেটা বুঝবো আমরা, যখন লাল লাল দুবার ব্যবহার হবে তখন সেটা বুঝবো আমরা বহু বচন। ছোট মেয়ে, যে একটা ছোট মেয়েকে বোঝানো হচ্ছে। যখন ছোট ছোট মেয়ে বোঝাচ্ছি বা দেখছি তখন কি বুঝবো আমরা? যে অনেকগুলো ছোট মেয়ের কথা বলা হচ্ছে, অর্থাৎ সেটা বহু বচন। হাঁড়ি সন্দেশ, তা এই শব্দটা দেখে কি বুঝতে পারছি আমরা? যে এক হাঁড়ি সন্দেশকে বোঝানো হচ্ছে, তাই না? এবার যখন সেটা হাঁড়ি হাঁড়ি সন্দেশ মানে কি? যে অনেক হাঁড়ি সন্দেশ আনা হয়েছে। হুম? তো সেটা ক্ষেত্রে বোঝাচ্ছে হাঁড়ি হাঁড়ি শব্দ, সরি, হাঁড়ি হাঁড়ি সন্দেশ, অর্থাৎ অনেকগুলো হাঁড়ির সন্দেশ বোঝাচ্ছে, তা সেটা হবে বহু বচনে রূপান্তর হচ্ছে। হুম? তার আবার অনেক ক্ষেত্রে অনেক, বিস্তর, বহু, নানা, ঢের, অজস্র এই ধরনের বিশেষণগুলো যুক্ত হয়ে বহু বচন হয়। হ্যাঁ, উম, অর্থাৎ এক বচনের সঙ্গে এই ধরনের শব্দগুলো বা বিশেষণগুলো যুক্ত হয়ে বহু বচনে রূপান্তর করা যায়। যেমন দেখো, গুণ, গুণ বলতে একটা গুণ বোঝানো হচ্ছে, বুঝতে পারছি। ঢের গুণ মানে অনেক গুণের কথা বলছি। হুম, তো সেটা কি হয়ে যাচ্ছে? এই ঢের এই ধরনের শব্দ যুক্ত হচ্ছে আগে, হয়ে বহু বচনে রূপান্তর হচ্ছে। কথা মানে একটা কথা। নানা কথা, নানা কথা থেকে কি বুঝতে পারছি আমরা? যে অনেক রকম কথা, অনেক কথা বোঝাচ্ছে, তো সেটা বহু বচন হচ্ছে। অর্থ আর অজস্র অর্থ, অজস্র মানে কি? অজস্র অনেক অনেক অর্থের কথা বলছে, তো বহু বচন হয়ে যাচ্ছে। জায়গা, বিস্তর জায়গা মানে অনেক বড় জায়গা এরকম বোঝাচ্ছে, তো অনেক অনেক জায়গা বোঝাচ্ছে, তাহলে কি হচ্ছে? বহু বচন হয়ে যাচ্ছে। আবার দেখা যায় যে বিশেষ্য শব্দ যেটা থাকে সেটা এক বচন হিসাবেই ব্যবহার হয়, কিন্তু সেটা বহু বচন হিসাবে বোঝায়। হুম, সেটা উদাহরণ দিয়ে বলি তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন দেখো, সিংহ বনে থাকে। হুম, তো সিংহ বনে থাকে এখানে কিন্তু এক বচন রূপে ব্যবহার হয়েছে, তাই না? সিংহের সঙ্গে কোনো কিছু কি যুক্ত আছে? যে সিংহরা, সিংহগুলি, সিংহ শ্রেণী এরকম ইত্যাদি কিছু কি যুক্ত রয়েছে? নেই। এখানে সিংহ মানে আহ এক বচন হিসেবে যেন ব্যবহার হয়েছে এরকম মনে হচ্ছে, কিন্তু পুরো বাক্যটা দেখো কি বলছে?
যে সিংহ বনে থাকে। হুম। তো এখান থেকে আমরা পুরো বাক্য শুনে কি মনে হচ্ছে, যে সিংহ বনে থাকে, অর্থাৎ সব সিংহের কথা বলা হচ্ছে, যে সিংহরা তো স্বাভাবিক বনে থাকে, অর্থাৎ একবচন রূপে ব্যবহার হয়েও বহু বচন বোঝাচ্ছে, তাই না? হাটে লোক জমেছে, লোক। তো হাটে কি, এখানে দেখো লোকের সঙ্গে লোকগুলি বা লোকরা এরকম শব্দ কিন্তু ব্যবহার হয়নি, এটা একবচন রূপেই ব্যবহার হয়েছে। কিন্তু দেখো, যখন পুরো বাক্যটা পড়ছো কি মনে হচ্ছে, না হাটে লোক জমেছে। হাট, হাটে কি হয়, হাটে তো অনেক লোকের সমাগম হয়, তাই না? প্রচুর প্রচুর লোক আসে বাজার করতে, হাট করতে। তো এখানে যখন এই লোক শব্দটা ব্যবহার হয়েছে, তখন আমরা কি বুঝতে পারছি, যে এই লোক বলতে একটা লোককে বোঝানো হচ্ছে না, হাটে অনেক লোক আসে, সেই সব লোকের কথা বলা হচ্ছে। এবং অনেক লোকের কথা বলা হলে তখন সেটা কি বোঝায়, বহু বচন বোঝায়, তাই না? তো এখানে এক বচন রূপে ব্যবহার হয়েও এই লোক শব্দটা এখানে বহু বচন হিসাবে বোঝাচ্ছে। হ্যাঁ, বুঝতে পেরেছো? তো এই হলো বহু বচন চেনার উপায়। এবং বহু বচন কখন হয়, যখন এক বচনের সঙ্গে ওই যে সমস্ত ছোট ছোট কিছু শব্দ আছে সেগুলো যুক্ত হয়ে রূপান্তরিত হয়ে বহু বচন আকার নেয়। হুম। তো আহ, বুঝতে পেরেছে সবাই? তো আজকে আমরা কি শিখলাম, না বচন। তো বচন কি, না বিশেষ্য বা সর্বনাম পদের সংখ্যা বোঝায় যে শব্দ দ্বারা, সেটাই বচন। হুম। বচনের কয়টি ভাগ, দুটি ভাগ। কি কি? একটা হলো এক বচন, একটা হলো বহু বচন। এক বচন বোঝাতে একটা মাত্র কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীকে বোঝায়, আর বহু বচন বোঝাতে অনেকগুলি প্রাণী ব্যক্তি বা বস্তুকে বোঝায়। হুম। তো এই একবচন আহ শব্দগুলো আমরা কিভাবে চিনবো, না সেই শব্দের আগে বা পরে কখনো কখনো টি টা, খানাখানি, এই ধরনের শব্দগুলো যুক্ত থাকে, তাই তো? বা একটি, একটা, এক, এই ধরনের শব্দগুলো যুক্ত থাকলে সেগুলো একবচন হয়। আর বহু বচনের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম আছে যেগুলো আমরা জানলাম, যে শেষে গুলো, গুলি, কিংবা রাজি, কুঞ্জ, মালা, এই ধরনের আরো অনেক অনেক আহ, শব্দ যুক্ত থাকে, যার ফলে সেগুলো বহু বচন হয়। এবং আরেকটা জিনিস আমরা কি শিখলাম, না এক বচনকে বা এক বচন যে শব্দটা, সেটার সঙ্গেই ওই ধরনের ছোট ছোট শব্দ যুক্ত হয়েই সেটা বহু বচনে রূপান্তর হচ্ছে, তাই তো? আহ, তো এই হলো আমাদের আজকে পড়ার মূল বিষয়। এবং আমি আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছো। উম, তো এই সব পড়ার ভিত্তিতে তোমাদের জন্য কিছু প্রশ্ন তৈরি করেছি, খুবই সহজ, যেগুলো আমরা এতক্ষণ ধরে পড়লাম। তো এগুলো খুবই সহজ, তোমরা নিজেরা করে নিতে পারবে। আহ, এই প্রশ্ন, এবং এগুলো হলো শব্দগুলি এক বচন ও বহু বচনে রূপান্তর করো। অর্থাৎ যে শব্দগুলো এক বচনে রয়েছে সেগুলো বহু বচনে রূপান্তর করবে, এবং যে শব্দগুলো বহু বচনে রয়েছে সেগুলো এক বচনে রূপান্তর করে লিখবে। কেমন? তো এই কাজগুলো তোমরা অবশ্যই করো। আমি পরের ক্লাসে দেখবো কিন্তু। ঠিক আছে? তো ভালো থেকো সবাই, দেখা হচ্ছে পরের ক্লাসে আবার নতুন কোনো এমন মজার অধ্যায় নিয়ে। কেমন? ধন্যবাদ।